গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব সুকুমার রায়ের লেখা ছোট গল্প নাপিত পণ্ডিত। বাগদাদ শহরে এক ধনী ছেলে প্রতিজ্ঞা করে বসল সে কাজীর মেয়েকে বিয়ে করবে, কিন্তু প্রতিজ্ঞা করা যতটা সহজ কাজটা তত সহজ নয়। সুতরাং কিছুদিন চেষ্টা করেই সে বেচারা একেবারে হতাশ হয়ে পড়ল। দিনে আহার নাই, রাত্রে নিদ্রা নাই। তার কেবলই ওই এক চিন্তা, কি করে কাজীর মেয়েকে বিয়ে করা যায়। বিয়ের সবচেয়ে বড় বাধা কাজী সাহেব স্বয়ং। সকলেই বলে, বাপু হে, কাজী সাহেব এই স্পর্ধার কথা জানতে পারলে তোমার একটা হার আস্ত রাখবেন না। বেচারা কি করে, ক্রমাগত ভাবিয়া চিন্তিয়া সে রীতিমতো জ্বর এনে ফেলল। বন্ধু বান্ধব বলতে লাগলো, ছোকরা বাঁচলে হয়। এর মধ্যে হঠাৎ একদিন এক বুড়ি এসে খবর দিল, বিবাহের সবকিছুই ঠিক। কাজী সাহেব কে না জানিয়ে এখন চুপচাপ বিয়েটা হয়ে যাক, তারপর সুবিধা মতো তাকে খবর দেওয়া যাবে। তখন তিনি গোল করে করবেন কি, সে আরো বলল, শুক্রবার সন্ধ্যার সময় কাজী সাহেব বাড়ি থাকবেন না, সেই সময় বিয়েটা সেরে ফেল। কিন্তু খবরদার কাজী সাহেব যেন এসব কথার বিন্দুমাত্র জানতে না পারেন। শুক্রবার দিন না ভোর হওয়ার আগেই বরবেচারা হাত মুখ ধুয়ে প্রস্তুত। সন্ধ্যা পর্যন্ত তার আর সবুর হয় না। দুপুর না হতেই সে চাকরকে বলল, একটা নাপিত ডেকে আন, এখান থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি। চাকর তাড়াতাড়ি কোথা থেকে এক নাপিত এনে হাজির করল। নাপিত এসে বরকে বলল, আপনাকে বড় কাহিল দেখছি, যদি অনুমতি করেন তো ছুরি দিয়ে বা হাতের একটুখানি রক্ত ছাড়িয়ে দিই, তাহলেই সমস্ত শরীরটা ঠান্ডা বোধ করবে। বর বলল, না হে, তোমাকে চিকিৎসার জন্য তো ডাকি না, আমার দাড়িতে একটু চটপট কামিয়ে দাও দেখি। নাপিত তখন তার সরঞ্জামের থুলি খুলে অনেকগুলো খুর বের করল। তারপর প্রত্যেকটা খুর হাতে নিয়ে বারবার পরীক্ষা করতে লাগলো। এরূপে অনেক সময় নষ্ট করে সে একটা বাটির মতো কি যেন বের করল। বর ভাবল, এবার বাটিতে জল দিয়ে কামানো শুরু করবে। কিন্তু নাপিত তার কিছুই করল না। সে অদ্ভুত একটা কাটা কম্পাসের মানযন্ত্র নিয়ে ঘরের বাইরে উঠোনের মাঝখানে গিয়ে সূর্যের গতিবিধির কি সব হিসাব করতে লাগলে। তারপর আবার গম্ভীরভাবে ঘরে এসে বলল, মহাশয়, হিসাব করে দেখলাম এই বছর এই মাসে এই শুক্রবারে ঠিক এই সময়টি অতি চমৎকার শুভক্ষণ, দাড়ি কাঁপাবার উপযুক্ত সময়। কিন্তু আজ মঙ্গল বুধ গ্রহ সংযোগ হওয়াতে আপনার কিছু বিপদের সম্ভাবনা দেখছি। কাজের সময় এরকম বকবক করলে কার না রাগ হয়। গৃহপ্রার্থী ছোকরাটি রেগে বলল, বাপু হে, তোমাকে কি বক্তৃতা শোনাবার জন্য অথবা জ্যোতিষ গণনার জন্য ডাকা হয়েছে? দাড়ি কামাতে এসেছ, কামিয়ে যাও। কিন্তু নাপিত ছাড়বার পাত্রই না। সে অভিমান করে বলল, মশাই, এরকম অন্যায় রাগ আপনার শোভা পায় না। আপনি জানেন কি আমি কে? আপনি কি জানেন যে বাগদাদ শহরে আমার মতো দ্বিতীয় কেউ নেই? আমার গুণের কথা শুনবেন। আমি একজন বিচক্ষণ চিকিৎসক। রসায়ন শাস্ত্রে আমার অসাধারণ দখল। আমার জ্যোতিষ গণনা একেবারে নির্ভুল। নীতিশাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র, তর্কশাস্ত্র এর সমস্তই আমার কণ্ঠস্থ। জ্যামিতি থেকে শুরু করে বীজগণিত, পাটিগণিত পর্যন্ত গণিত শাস্ত্রের কোনো তত্ত্বই আমি বাদ রাখিনি। তারপর আবার আমি একজন পাকা দার্শনিক পণ্ডিত, আর আমি যে সকল কবিতা রচনা করি সমস্ত লোকের মুখে তার সুখ্যাতি আর ধরে না। নাপিতের এই বক্তৃতার দৌড় দেখে ছোকরাটি ভীষণ রাগের মধ্যেও হেসে ফেলল। সে বলল, তোমার বক্তৃতা শুনবার ফুরসত আমার নাই। তুমি কামানো শেষ করবে কিনা বলো, না করো তো চলে যাও। নাপিত বলল,
এই কি আপনার উপযুক্ত কথা হলো? আমি কি আপনাকে ডাকতে এসেছিলাম, না আপনি নিজেই লোক পাঠিয়ে আমাকে ডাকিয়েছিলেন? আর আমি আপনাকে কামিয়ে না গেলে আমার মান-সম্ভ্রম থাকে কি করে? আপনি সেদিনকার ছেলে, আপনি এসবের কদর বুঝবেন কি? আপনার বাবা যদি আজ থাকতেন, তবে আমাকে ধন্য, ধন্য বলতেন। কারণ তার কাছে কোনো দিনই আমার সম্মানের ত্রুটি হয়নি। আমার এ সকল অমূল্য উপদেশ শোনবার সৌভাগ্য সকলে পায়নি। তা তিনি তা বেশ বুঝতেন। আহা! তিনি কি চমৎকার লোকই ছিলেন। আমার কথাগুলো কত আগ্রহ নিয়ে তিনি শুনতেন। আর কত খাতির, কত তোয়াজ করে, কত অজস্র বকশিশ দিয়ে তিনি আমায় খুশি রাখতেন। আপনি তো সেসব খবর রাখেন না। এরকম বক্তৃতায় সে আধ ঘন্টা সময় কাটায় দিল। এদিকে বেলাও বাড়ছে, বিবাহের জন্য প্রস্তুত হতে হবে। কাজেই বর একেবারে সপ্তমে চড়ে গেল। বলল, যাও, যাও, তোমাকে দাড়ি কামাতে হবে না। নাপিত অগত্যা তখন তাড়াতাড়ি খুর নিয়ে কামানো শুরু করল। খুরের ২-৪ টান দিয়েই সে আবার থেমে গেল। মশাই, ওরকম রাগ করা ভালো নয়। দেখুন, জ্ঞানে-গুণে বয়সে সব বিষয়ে আপনি ছেলেমানুষ। তবে অবশ্য আপনার যেরকম তাড়া দেখছি, তাতে বোধহয় আপনি আজকে একটু বিশেষ ব্যস্ত আছেন। এরকম ব্যস্ততার কারণটা কি জানতে পারলে আমি সমস্ত ব্যাপারটা বুঝে ভালোমতো একটা ব্যবস্থা করতে পারি। এই বলেই সে আবার তার মানযন্ত্র নিয়ে হিসাব করতে লাগল। যতই তাড়া দেওয়া যায় ততই সে বলে। হিসেবটা এই হলো বলে। তখন বেগতিক দেখে বর বলল, আরে ব্যাপার কিছু নয়, আজ রাত্রে আমার এক জায়গায় নেমন্তন্ন আছে, তাই বড় তাড়াতাড়ি করো। এ কথা শুনে নাপিত একেবারে মাথায় হাত দিয়ে বসল। সে বলল, ভাগ্যিস মনে করিয়ে দিলেন। আমার বাড়িতেও যা ৬ জন লোককে নেমন্তন্ন করে এসেছি, তাদের জন্য তো কোনো বন্দোবস্ত করে আসিনি। এখন মনে করুন মাংস কিনতে হবে, রাতবার ব্যবস্থা করতে হবে, মিঠাই আনতে হবে। কখন বা এসব করি, আর কখনই বা আপনার দাড়ি কামাই? বর দেখল আবার বেগতিক। সে নিরুপায় হয়ে বলল, দোহাই তোমার, আর ঘেঁটো না। আমার চাকরকে বলে দিচ্ছি, তোমার যা কিছু চাই আমার ভাড়ার থেকে সমস্তই সে বার করে দিবে। তার জন্য তুমি মিথ্যা ভেবো না। নাপিত বলল, এ অতি চমৎকার কথা। দেখুন, হামামের মালিশওয়ালা যত্তই, আর ওই যে কড়াইশুঁটি বিক্রি করে শালি, আর ওই যে সিম বেচে সালত, আর আখের শাহ তরকারিওয়ালা, আর আবু মেকারেজ ভিস্তি, আর পাহারাদার কাশেম, এরা সবাই ঠিক আমার মতো আমোদে। এরা কখনো মুখ হারি করে থাকে না। তাই এদের আমি নেমন্তন্ন করেছি। আর এদের একটা বিশেষ গুণ যে এরা ঠিক আমার মতোই চুপচাপ থাকে, বেশি বকবক করতে ভালোবাসে না। এই এক একজন লোক থাকে, তারা সবসময়ই বকর বকর করছে। আমি তাদের দু চোখে দেখতে পারি না। এরা সেরকম নয়। তবে নাচতে আর গাইতে এরা সবাই ওস্তাদ। জানতো কিরকম করে নাচে দেখবেন, ঠিক এই রকম। এ বলে সে অদ্ভুত ভঙ্গিতে নৃত্য ও বিকট সুরে গান করতে লাগল। কেবল তাহাই নয়, ওই ৬ জন বন্ধুর প্রত্যেকে কিরকম করে নাচে ও গায় তার নকল দেখে তবে সে ছাড়ল। তারপর হঠাৎ সে খুঁটটুর ফেলে ভাড়ার ঘরে চাকরের কাছে তাদের নিমন্ত্রণের ফর্দ দিতে ছুটলি। বর ততক্ষণে আধকামানো অবস্থায় ক্ষেপে পাগলের মতো হয়ে গেছে। কিন্তু নাপিত তার কথায় কানও দেয় না। সে গম্ভীরভাবে ঘরের হাঁস, মুরগি, তরি তরকারি, হালুয়া, মিঠাই সব বেছে বেছে পছন্দ করতে লাগল। তারপর আরো অনেক গল্প, আরো অনেক উপদেশ শুনে অতি ধীর মেজাজে ৪.৫ ঘন্টায় সে তার কামানো শেষ করল। আবার যাবার সময় বলে গেল, দেখুন, আমার মতো এমন বিজ্ঞ, এমন শান্ত, এমন অল্প ভাষা হইতেছে বন্ধু আপনি পেয়েছেন, সেটা কেবল আপনার বাবার পুণ্যে। আজ হতে আমি আপনার কেনা হয়ে গেলাম। নাপিতের হাত থেকে উদ্ধার পেয়ে বর দেখল আর সময় নেই। সে তাড়াতাড়ি বিয়ে করতে বের হলো। লোকজন সঙ্গে নিল না এবং কাউকেও খবর দিল না। পাছে কথাটা কোন গতিতে কাজী সাহেবের কাছে ফাঁস হয়ে যায়। এদিকে নাপিতও কিন্তু নিশ্চিন্ত থাকে নাই।
সে কেবল ভাবছে, না জানি সে কি রকম নেমন্তণ, যার জন্য সে এমন ব্যস্ত, আর ভালো ভালো কথাগুলো পর্যন্ত শুনতে চায় না। ব্যাপারটা দেখতে হচ্ছে। সুতরাং বর যখন সন্ধ্যায় সময় বের হলো, নাপিতও তার পিছন পিছন লুকিয়ে চলল। বর সাবধানে কাজীর বাড়ি হাজির হয়ে খবর নিল যে কাজী সাহেব বাড়িতে নাই। এদিকে সব আয়োজন প্রস্তুত, তাড়াতাড়ি বিয়ে সারতে হবে। দৈবাৎ যদি কাজী সাহেব এসে পড়েন, তার জন্য ছাতের ওপর পাহারা বসানো হইল। তাকে আসতে দেখলেই সে চিৎকার করে সংকেত দিবে এবং বরকে খিড়কি দরজা দিয়ে পালাতে হবে। কিন্তু হতভাগ্য নাপিতটা বাড়ির বাইরে থেকে যে আসে তাকেই বলে, তোমরা সাবধানে থেকো, আমাদের মনিবটি কেন জানি এই কাজীর বাড়িতে ঢুকেছেন, তার জন্য আমার বড় ভাবনা হচ্ছে। বিয়ে আরম্ভ হতে না না হতেই মুখে মুখে এই খবরটা চারদিকে রটে গেল, আর বাড়ির চারদিকে ভিড় জমে গেল। তা দেখে বাড়ির ছাদের উপরে সে পাহারাদার ব্যস্তভাবে ডাক দিয়ে উঠল। আর কোথায় যায়, তার গলার আওয়াজ পাওয়া মাত্র, কে আছিস রে, আমার মনিবকে মেরে ফেলল রে, বলে নাপিত হায় হায় শব্দে নিজের মাথার চুল ছিঁড়তে লাগল। তার বিকট আর্তনাদে চারদিকে এমন হৈ হৈ পড়ে গেল যে স্বয়ং কাজী সাহেব পর্যন্ত গোলমাল শুনে বাড়ি ছুটে আসলেন। সকলেই বলে, ব্যাপার কি? নাপিত বলে, আর ব্যাপার কি, এই লক্ষ্মী ছাড়া কাজী নিশ্চয় আমার মনিবকে মেরে ফেলেছে। তখন মারমার করে সকলে কাজীর বাড়িতে ঢুকল। বরবেচারা পালাবার পথ না পেয়ে ভয় ও লজ্জায় একটা সিন্দুকের মধ্যে লুকিয়েছিল। নাপিত সে হাজার লোকের মাঝখানে সিন্দুকের ভিতর থেকে, এই যে আমাদের মনিব, বলে তাকে টানতে টানতে বের করল। সে বেচারা এই অপমানে লজ্জিত হয়ে যতই সেখান থেকে ছুটে পালাতে যায়, ততই তার পেছন পেছন ছুটতে থাকে আর বলে, আরে মশাই পালান কেন? কাজী সাহেবকে ভয় কিসে? আরে মশাই থামুন না। ব্যাপার দেখে চারদিক লোকজন হাসাহাসি ঠাট্টা তামাশা করতে লাগলো। কাজের মেয়েকে বিয়ে করতে গিয়ে বিয়ে তো হলোই না, মাঝখান থেকে প্রাণপণে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে বরের একটা ঠ্যাং খরা হয়ে গেল। সেখানে তার দুর্দশার শেষ নয়। নাপিতটা শহরের হাটে এরকম সর্বত্র বাহাদুরি করে বলতে লাগলো, দেখেছ কিরকম করে ওকে বাঁচিয়ে দিলাম? সেদিন আমি না থাকলে কি কাণ্ডটাই না হতো। কাজী সাহেব যেরকম খ্যাপা মেজাজের লোক, কখন কি করে বসতো কে জানে। যাই হোক, সাহেব যে খুব বাঁচিয়ে দিয়েছি। যে আসে তার কাছেই সে গল্প বলে। ক্রমে ছোকরাটির অবস্থা এমন হলো যে সে কাউকে আর মুখ দেখানোর মতো অবস্থায় নেই। যার সঙ্গে দেখা হয় সে জিজ্ঞেস করে, ভাই, কাজীর বাড়িতে তোমার কি হয়েছিল? শুনলাম ওই নাপিত না থাকলে তুমি নাকি ভারী বিপদে পড়তে। শেষটায় একদিন অন্ধকার রাত্রে বেচারা বাড়িঘর ছেড়ে বাগদাদ শহর থেকে দূরে পালালো এবং যাওয়ার সময় প্রতিজ্ঞা করে গেল, এমন দূর দেশে যাব যেখানে হতবাগা নাপিতের মুখ দেখবার আর কোনো সম্ভাবনা না থাকে। সমাপ্ত।